আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বহুল আকাঙ্ক্ষিত আমাদের এক্সট্রা সিলেবাসের যে প্লেলিস্ট আকারে তোমাদের আমরা কথা দিয়েছিলাম 3টি ভিডিওর মাধ্যমে প্রথম পত্র দ্বিতীয় পত্র আমরা শেষ করে দিব। গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে তার প্রথম ভিডিও। আজকের ভিডিও তুমি দেখলে বিন্যাস সমাবেশ এবং ত্রিকোণমিতি অনুপাত থেকে যদি কখনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমরা শতভাগ কমন পাবা। আসো আমরা এই মুহূর্তে তোমাদের যদি বেসিক ধরে ধরে তোমরা শিখতে চাও তাহলে তোমরা কোনো কিছুই শিখতে পারবে না। তাই তোমাদের উচিত হবে প্রশ্ন সমাধানের মাধ্যমে যতটুকু জানা যায় এবং এই সিমিলার টাইপগুলাই তোমার পড়া। কারণ দেখো, এক্সট্রা সিলেবাস থেকে তুমি অতীতে কখনো পড়ো না, আর একত্র শর্ট টাইমের মধ্যে তুমি যে এত বিস্তর পড়াশোনা করতে পারবে সেই সময়টাও নাই। দেখো, আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো তো। আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে np3 × 5 সমান সমান np4। তাহলে আমরা np3 কে আমরা কিভাবে একটু লিখি দেখো তো ভাই। np3 তাহলে এটা হবে n × n-1 × n-2। তার মানে n এর সাথে মাইনাস বিয়োগ আকারে যাবে কত কম করে, এখানে মানটা যত কম আছে তার চেয়ে কম যাবে। কথা বুঝতে পারছো? এই জায়গায় মান কত আছে 3, তাহলে এই জায়গায় কত পর্যন্ত যাবে? এই জায়গায় যাবে হচ্ছে তোমার 2 পর্যন্ত। কত পর্যন্ত ভাই? 2 পর্যন্ত। তাহলে ইকুয়াল টু কি ভাই? তাহলে ইকুয়াল টু সরি, এই জায়গায় কি আছে? গুণ আছে। তাহলে গুণ 5 = n × n-1 n-2 × n-3। দেখো আমাদের অঙ্ক শেষ, আমরা সূত্র বসাই দিছি। তাহলে তারপর আমরা কি পাই দেখো তো, সবাই একটু খেয়াল করলে an n-1 এবং an n-1 কাটাকাটি। তাহলে এটা কাটাকাটি হওয়ার পরে এই জায়গায় 5 সমান সমান আমরা পেয়েছি কি ভাই? n-3। তার মানে n-3 সমান সমান যদি 5 হয় তাহলে n সমান সমান কত হবে? 8 হবে। n সমান সমান কত হবে? 8 হবে। আশা করছি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এরকম সিমিলার ম্যাথ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম টাইপ থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে। এগ্রিতে আমরা এটা শুধু এগ্রির জন্য দিচ্ছি না, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতে তোমার যদি শর্ট সিলেবাসের বাইরের অংশ থেকে প্রশ্ন আসে সেটাও তুমি কমন পাও। এবং তুমি 28 তারিখ তোমরা যারা জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা তোমরাও ইনশাল্লাহ কমন পাবে। এখন দেখো তোমাদের কি দেওয়া আছে, npr সমান সমান 336। কত ভাই? npr সমান সমান 336 হলে ncr হচ্ছে 56 হলে তোমাকে n এর মান কত? কার মান চাইছে ভাই? n এর মান চেয়েছে। কার মান চেয়েছে ভাই? এটা n এর মান তোমাকে চেয়েছে। তাহলে তোমার একটা ফর্মুলা তোমার অবশ্যই মনে রাখতে হবে, npr সমান সমান r ফ্যাক্টোরিয়াল ইনটু ncr। কি ভাই? ncr। তাহলে দেখো r ফ্যাক্টোরিয়াল সমান সমান উপরে হচ্ছে npr, নিচে কত ভাই? ncr। তাহলে উপরে কত ভাই? 336। কত ভাইয়া? নিচে হচ্ছে 56। আমরা যে কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 6। পাবো কত ভাই? 6। তাহলে r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা কত পাইছি? 6। তাহলে r সমান সমান কত পাবো? 3 ফ্যাক্টোরিয়াল। সুতরাং r সমান সমান হচ্ছে আমরা কত পাইছি? 3 পাইছি। r সমান সমান কত পেয়েছি ভাইয়া? 3 পেয়েছি। এখন যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, আমরা np3 সমান সমান 336। এখন কেন ভাই আমরা np3? কারণ ভাই দেখো, আমাদের মান কিন্তু চেয়েছে কার মান? n এর মান চেয়েছে। কার মান চেয়েছে ভাই? n এর মান চেয়েছে। কথা বুঝতে পারছো? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20-21 কোশ্চেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20-21 কোশ্চেন। তাহলে তুমি খেয়াল করো তুমি এটা লিখো ভাইয়া। দেখো তো, n × n-1 × n-2 সমান সমান 336। কত ভাইয়া? 336। এখন তোমার কাজ কি হবে? এখন তোমার কাজ হবে অপশন টেস্ট করা। তুমি একটু খেয়াল করো, তুমি যদি এই জায়গায় 3 এনে বসাও, কখনো এটা পসিবল না। তুমি যদি 6 বসাও, 6 × 5 × 4, তাহলে কত ভাইয়া? 5 × 6 = 30, 120। তার মানে এটাও পসিবল না। এরপরে তুমি 8 বসালে ক্যালকুলেশনটা একটু কঠিন হবে, আমরা 10 বসাই। তাহলে 10 × কি ভাই? 10 × 9 × 8, 9 × 8, তাহলে 720। কত ভাই? 720 আসে। তার মানে এই তিনটার একটাও যেহেতু সঠিক নয়, তার মানে আমার সঠিক আনসার হচ্ছে 8। আমাদের সঠিক আনসার কত? 8। কথা বুঝতে পারছো? তুমি টেকনিক্যালি তুমি উত্তরগুলো করবা। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে একটু বুদ্ধিমান অবশ্যই হতে হবে। তার মানে এই জায়গায় যদি আমি 8 বসাই তাহলে n এর মান আমরা 8 বসালে আমরা 36 পাবো মানটা। কথা বুঝাইতে পারছি? তার মানে আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে 8। এইভাবে তুমি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করবা। এর পরবর্তী প্রশ্নে সরাসরি সূত্র আসছে। কি আসছে ভাইয়া? সরাসরি সূত্র আসছে যে npr। কি আসছে ভাই? npr। এটা
হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি আসছে, তাহলে NPR সমান সমান আমরা জানি ভাইয়া n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কি ভাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, কি ভাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা কিসের সূত্র পেয়েছি? এটা হচ্ছে আমরা NPR এর সূত্র পাইছি। সাথে যদি আমরা NCR এর সূত্রটা শিখতে চাই তাহলে NCR সমান সমান আমাদের হবে NCR সমান সমান, এই অপশনে কিন্তু এটা দেওয়া আছে, NCR সমান সমান অপশন এ হবে। NCR সমান সমান কি হবে? অপশন এ হবে। কথা বুঝতে পারছো? NCR সমান সমান কি হবে? অপশন এ হবে। এই জিনিসটা তুমি অবশ্যই মাথায় রাখবা, মাথায় রাখলেই দেখবা তোমার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি তুমি একটু খেয়াল করো যে সব অক্ষর থেকে রাজশাহী অক্ষরগুলো এক প্রকারে সাজাইতে চাও, কি ভাই রাজশাহী অক্ষরগুলোকে আমি কি কত প্রকারে সাজানো যায়? সময় সাজানো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। কি ভাই সাজানো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কি প্রচুর থাকে। তাইলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, তোমার রাজশাহীতে অক্ষর কয়টা আছে? রাজশাহীতে তুমি যদি দেখো অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার কত 8 ফ্যাক্টোরিয়াল। অক্ষর আছে কত ফ্যাক্টোরিয়াল? 8 ফ্যাক্টোরিয়াল ইনটু এখন একই মান কতটা আছে? একই দেখি তো, একই একটা আছে এ কয়টা আছে? এ আছে দুইটা। এ কয়টা আছে? আমার এ আছে দুইটা। এ আছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু তোমার হচ্ছে এইচ কয়টা আছে? এইচ আছে দুইটা, তার মানে কত ফ্যাক্টোরিয়াল? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের কত ভাই 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর নিচে কত ভাই 2 ইনটু 2, নিচে কত ভাই 2 ইনটু 2। তার মানে তুমি ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, 2 2 কাটা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 6 30, 30 180, 6 দিয়ে গুণ করলে 180 ইনটু 7, 7 0 0, 7 8 56, 56 আর সাথে কত 12, 1200 কত ভাইয়া তোমার হচ্ছে 1250 ইনটু 8 দ্বারা গুণ করে 8 0 0। তার মানে এই জায়গায় দেখো একটা অপশনের শেষে শূন্য নাই, একটা অপশনের শেষে কি শূন্য নাই, তার মানে এই জায়গায় রাইট আনসার নাই। এটা রাইট আনসার হবে 10080। কথা বুঝতে পারছো? এটা হবে তার রাইট আনসার, তার মানে সঠিক আনসারটা নাই। কথা বুঝতে পারছো? এইভাবে তুমি ভর্তি পরীক্ষায় তুমি আনসার করবা। কথা ক্লিয়ার? এইভাবে ভর্তি পরীক্ষায় তুমি আনসার করবা। আচ্ছা, এখন তোমাকে বলছে যে দেখো এর আগে কি ছিল যে কত ভাবে সাজানো যায়, যে কত ভাবে সাজানো যাবে, যেখানে স্বরবর্ণগুলি একসাথে থাকবে। কি থাকবে? স্বরবর্ণগুলি একসাথে থাকবে। কে একসাথে থাকবে? স্বরবর্ণগুলি একসাথে থাকবে। তাহলে আমাদের এই জায়গায় মোট অক্ষর কয়টি আমরা যেটি খেয়াল করি 1 2 3 4 5 6, তাহলে আমার 6, এর মধ্যে স্বরবর্ণ কয়টি? একটি, দুটি, তিনটি। তাহলে স্বরবর্ণ বাদ দিয়ে ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? তিনটি। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে তিনটি, স্বরবর্ণ আছে তিনটি। তাহলে এই তিনটাকে যদি আমরা এক ধরি, তিনটাকে 1 যোগ 3, তাহলে মোট হবে 4। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু, তাহলে স্বরবর্ণ কয়টি আছিল? 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তারা নিজেদের মধ্যে দুইটা আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই কথাটা আমি আবার একটু বলি, তোমার এই জিনিসটা একদম ক্লিয়ার তোমাকে করি। যদি স্বরবর্ণগুলো একসাথে থাকে, ব্যঞ্জন বর্ণগুলো একসাথে থাকে, যাকে তুমি একসাথে রাখবা তার মোট নাম্বার হবে 1। তার মোট নাম্বার হবে কত? 1। এই 1টা কার সাথে যোগ হবে? এক্সট্রা যে থাকবে। দেখো এখানে বলছে কি যে স্বরবর্ণগুলোকে একসাথে, তাহলে স্বরবর্ণ কত? 3, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 3টা। ওই যে 3টা মিলে একটা হবে, স্বরবর্ণ 3টা মিলে একটা হবে, ওই 3টা কার সাথে যোগ হবে? ওই 3টা যোগ হবে ব্যঞ্জন বর্ণের সাথে। কার সাথে যোগ হবে? ব্যঞ্জন বর্ণের সাথে। তাহলে মোট হবে কয়টি? 4টি, 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে আলাদা করে আমাদের স্বরবর্ণগুলা নিতে হবে। তাহলে স্বরবর্ণ আছে কত? 3 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে দুইটা কি একই আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 3 ইনটু 2, আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 2 কাটা, 3 দুকানে 6, 3 6 18, 4 18 কত? 72। 4 18 কত ভাই? 72। 4 18 কত ভাই? 72। কথা বুঝতে পারছো? 4 18 কত? 72। 4 18 কত ভাই? 72। আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে অবশ্যই একটা ফর্মুলা মনে রাখতে হবে। NC(x) সমান সমান NC(y), n সমান সমান x প্লাস y। এই ফর্মুলাটা অবশ্যই তুমি মনে রাখবা। NC(x) সমান সমান NC(y) যদি হয়, কি ভাই NC(y) যদি হয়, তাহলে n সমান সমান x প্লাস y। তাহলে এই জায়গাতে আমি কি পাই দেখো তো? এই জায়গাতে আমি পাচ্ছি r প্লাস 2 সমান সমান কত? n 2n। তার মানে 2r প্লাস 2 সমান সমান কত? n 2n। তাহলে r প্লাস 1 সমান সমান কত? n। সুতরাং r সমান সমান হচ্ছে n মাইনাস 1। r সমান সমান কত ভাই? n মাইনাস 1। r সমান সমান কত ভাই? n মাইনাস 1। কথা বুঝতে পারছো? r সমান সমান কত হবে? n মাইনাস 1। এগুলো কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এগ্রির প্রশ্ন আছে। তোমরা এগ্রির জন্য চরম লেভেলে যদি এই ভিডিওটা দেখো, তোমাদের একটা প্রিপারেশন হবে। কথা বুঝতে পারছো? তুমি এখন আলাদা প্রিপারেশন নেওয়ার কিচ্ছু নাই, এর মধ্যে থেকেই প্রশ্নগুলো আসবে, দেখো মানগুলো চেঞ্জ আসবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমাকে বলছে কি বলছে দেখো তো, 7 জন সিনেটর এবং হচ্ছে 5 জন গভর্নর। কতজন গভর্নর ভাই? 5 জন গভর্নর। 7 জন সিনেটর এবং 5 জন গভর্নর, তাদের মধ্যে
4 জন সিনেটর, কতজন ভাই? 4 জন সিনেটর এবং 3 জন গভর্নর নিয়ে একটি কমিটি গঠন করছে। এরকম কমিটি গঠন যদি আসে তাহলে তুমি সরাসরি লিখবা 7, প্রথম মোট কে আছে? মোট হচ্ছে উপরে সি, এরপরে কতজন? তাহলে 4 জন, তাহলে এই জায়গায় কত হবে? 4 হবে, ইনটু 5 জন গভর্নর, কতজন গভর্নর? 5 জন গভর্নর, তাহলে 5 সি। তাহলে তার মধ্যে কতজন গভর্নর নিবে? 3 জন গভর্নর নিবে। তাহলে দেখো তো ভাইয়া, উপরে হবে 7 × 6 × 5 × 4, নিচে হবে কি ভাই? নিবে হচ্ছে 4 × 3 × 2 × 1। কথা বুঝতে পারছো? আমি যেইভাবে ফর্মুলাগুলো তোমার লিখে দিই তুমি সেভাবেই মনে রাখবা। ইনটু কত হবে ভাইয়া? 5 × 4 × 3, আর এটা 3 × 2 × 1। তাহলে তুমি যেখানে কাটাকাটি করো তাহলে তুমি কি পাবা? দেখো তো, তোমার 4 4 কাটা, 3 দুকানে 6, আর হচ্ছে 3 3 কাটা, 2 দুকানে 4, তাহলে 5 7 35, 5 দুকানে 10, তাহলে 35 × 10 কি ভাই? 35। দেখো 5 7 35, আর এই জায়গায় 5 দুকানে 10, তাহলে 10, তাহলে 350। কত আসে রেজাল্ট? 350 আসে রেজাল্ট। কত আসে? 50, 350 আসে রেজাল্ট। কথা বুঝতে পারছো? 350 আসে রেজাল্ট। তার মানে তুমি যদি এটা সুন্দরভাবে দেখো, তুমি যদি মনে রাখতে পারো তাহলে দেখবা, তুমি জাস্ট এগুলো মনে রাখবা। তাহলে তাহলে 7C4, তাহলে একবারে 7 থেকে 4 পর্যন্ত যাবা। দেখো নিচেরটা কি হবে? এটা 7 থেকে 4 পর্যন্ত যাবা, এটা আবার 4 থেকে 1 পর্যন্ত যাবা, এটা 5 থেকে 3 পর্যন্ত যাবা, 3 থেকে একবার তোমাকে কোন সূত্র মনে না রেখে তুমি যে সরাসরি ফর্মুলা প্রয়োগ করে তুমি ম্যাথগুলো করতে পারো, তোমাকে আমি সেই মেথড তোমাকে দেখাচ্ছি। কথা বুঝতে পারছো? এটা কোথায় আসছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ। কোন বিশ্ববিদ্যালয়ের ম্যাথ? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ। আচ্ছা, এরপরে খেয়াল করো, তোমাকে বলছে একটি ক্লাবের সব সদস্য, কি বলছে? একটি ক্লাবের, এটা যে CU 24-25 আসছিল, কোথায় আসছিল ভাই? দেখো এটা CU 24-25-এ আসছিল। এখন তোমাকে বলছে যে একটি ক্লাবের অন্য সব সদস্যের সাথে এক রাউন্ড দাবা খেলার পরে দেখা গেল মোট 18টি, কি ভাই? 18টি জয় পরাজয় আর বাকি 17টি খেলা ড্র হয়েছে। তার মানে মোট খেলা কতটি? তোমাকে এই জায়গায় দেখতে হবে মোট খেলা কতটি। মোট খেলা তোমার হচ্ছে মোট খেলা হচ্ছে 36টি। কতটি ভাই? 36টি। এখন দেখো তাহলে তোমার হচ্ছে ক্লাবের সংখ্যা, তাহলে আমরা একটা স্বাভাবিক সংখ্যা কি জানি? n × n-1/2 = কত? 36। কোন একটা এরকম তোমার ক্লাবের সংখ্যা, এরপর হচ্ছে ক্লাবের সদস্য সংখ্যা, একটা কমিটির সংখ্যা, একটা ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেট খেলার সদস্য সংখ্যা, বা বিভিন্ন খেলার সদস্য সংখ্যা আসলে তোমার মোট খেলাকে n × স্বাভাবিক সংখ্যা দ্বারা, যেভাবে আমরা ম্যাথগুলো ফর্মুলাগুলো বের করি সেভাবে তুমি বের করবা। তার মানে n² - n = কত? 72। তার মানে n² - n - 72। এখন আমরা দেখতেছি -72 = 0। তাহলে n² - 9n + 8n - 72 = 0। তাহলে n × n - 9 + 8 × n - 9 = কত? 0। তার মানে n - 9 × n + 8 = কত? 0। তাহলে n এর মানটা কত ভাইয়া? 9 অথবা -8। ক্লাবের সংখ্যা কখনো কোনো সংখ্যা কখনো কি হইতে পারে না? ঋণাত্মক হইতে পারে না। দ্যাট মিন্স এটা বাদ, আমাদের উত্তর হবে 9। আমাদের উত্তর আসছে কত? 9। আমাদের উত্তর আসছে কত? 9। কথা বুঝতে পারছো? আমাদের উত্তর আসছে কত? 9। এরপর যদি তুমি খেয়াল করো, তোমাকে বলছে যে কত সবগুলো বর্ণকে, কি বলছে ভাই? তোমাকে সবগুলো বর্ণ একত্রে রেখে বিন্যাস, কথা বুঝতে পারছো? একত্রে রেখে সবগুলো বর্ণ ব্যবহার করে যতগুলো বিন্যাস সংখ্যা পাওয়া যায়, এটা কি চাইছে? তোমার বিন্যাস সংখ্যা বের করতে বলছে। তাহলে এরকম বিন্যাস সংখ্যা মাঝে মধ্যে চলে আসে। বিন্যাস সংখ্যা একদম সহজ, মোট সংখ্যা বাই যতগুলো ডাবল আছে। তাহলে মোট সংখ্যা কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে কি 10। এখন দেখো ডাবল কি আছে ভাই, একবারে তুমি যাতে বুঝো তোমাকে আমি ওইভাবে বোঝাচ্ছি। কথা বুঝতে পারছো? তুমি এগুলা সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র ডিরেক্ট। তাহলে ডাবল। এখন দেখো ডাবল কি আছে? 1 2, আই কয়টা আছে? আই আছে 3টা। আই কয়টা আছে? আই আছে 3টা। 1টা 2টা 3টা। আচ্ছা, এরপর এল কয়টা আছে? 2টা। এল কয়টা আছে? 2টা। আর তো কিছু না, আর ডাবল আছে। সিও আছে 2টা। সিও আছে কয়টা? 2টা। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল × 2 ফ্যাক্টোরিয়াল × কত ফ্যাক্টোরিয়াল? 2 ফ্যাক্টোরিয়াল। কত ফ্যাক্টোরিয়াল? 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে যদি আমরা ভাঙি আমাদের 15 1200 আসবে আর কি। কথা বুঝতে পারছো? এটা সঠিক উত্তরটা এই জায়গায় নাই। কথা বুঝতে পারছো? এটা কি নাই? সঠিক উত্তরটা এই জায়গায় নাই। তার মানে দেখো তোমাকে যে প্রশ্নগুলোতে তুমি ক্যালকুলেশন করে সঠিক উত্তর খুব রেয়ার, তোমার হচ্ছে খুব রেয়ার যে থাকবে না, ম্যাক্সিমাম জায়গায় কি সঠিক উত্তর থাকবে। আমি এটা কিভাবে ভেঙে ক্যালকুলেশন করে এগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এরপরে তো দেখো তোমার হাঁটাজারি অক্ষরগুলো কত প্রকারে বিন্যাস করা যায়। অক্ষরগুলো কিভাবে কত প্রকারে বিন্যাস
প্রকাশ করা যায়। তার মানে এই জায়গায় হাটাজারি আছে কতগুলো অক্ষর, তুমি দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো তোমার এ আছে কয়টি, একটি দুইটি তিনটি, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল। এখন হচ্ছে আর কি আছে দেখো তো, আর কি এইচ হচ্ছে দুইটা, এইচ আছে দুইটা, তার মানে কত ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই তো সরাসরি উত্তর। এইভাবেই ম্যাক্সিমাম ম্যাথ তোমাদের যদি আসে এগ্রিতে এইভাবেই আসবে, বুঝতে পারছো? এগ্রি ম্যাথগুলো তোমাকে এইভাবেই আসবে, কথা বুঝাতে পারছি? এগ্রি ম্যাথগুলো তোমার এইভাবেই আসবে। এখন দেখো চট্টগ্রাম, তাহলে কি আছে চট্টগ্রাম, তাহলে এই জায়গায় আছে কয়টি, এক, আমাদের চট্টগ্রাম আছে কয়টি দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই, তাহলে তোমার টি আছে কতটি, টি আছে দুইটি, 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে তিনটি, 3 ফ্যাক্টোরিয়াল। কি ভাই, এ আছে তিনটি, কত ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। তোমার আর কিছুই নাই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এর উত্তর কত হবে, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা আমার যে টাইপ করে সে ভুল করছে, সে অন্য একটা ম্যাথের এটা দিয়ে দিছে, কথা বুঝতে পারছো? যে টাইপ করছে সে ভুল করছে, কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তোমাকে বলছে যে ফ্রাইডে শব্দটির প্রথমে সে এফ থাকবে, শেষে কি ওয়াই রেখে, তাহলে তাদের অবস্থান অটোমেটিকলি আছে কোথায়, প্রথমে এবং শেষে। তাহলে মাঝখানে কয়টি বর্ণ আছে, 4টি বর্ণ, দেন হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, কথা বুঝতে পারছো? দেন কত ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কত হবে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 4 6 24, 24। আনসার কত হবে ভাই, 24। আনসার কত হবে, 24। কথা বুঝতে পারছি? আনসার কত হবে, 24। এইভাবে তোমরা উত্তর করবে, আনসার কত হবে, 24। এখন দেখো তোমাকে একদম সহজ এরকম নরমাল ম্যাথগুলো তুমি জাহাঙ্গীরনগর ইউনিটে পাবা এবং তুমি এগ্রিতে পাবা, কথা বুঝতে পারছো? কোথায় পাবা, এগ্রি আর সিইউতে, এইরকম নরমাল ম্যাথগুলো, কথা বুঝতে পারছো? দেখো তাহলে এটা কি হবে, NC2, বলো তো NC2 কি হবে ভাইয়া, তোমার হবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। তাহলে সমান সমান কত হবে, সমান সমান হবে 10, সমান সমান কত হবে 10। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, তোমার যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ তুমি নিতে পারবা, কিন্তু 2 এর বেশি তো আমাদের প্রয়োজন নাই। তার মানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি ভাই, 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2, তার মানে কত হয়েছে, 10 হয়েছে। কত হয়েছে ভাই, 10 হয়ে গেছে। এখন যদি তুমি কাটাকাটি করো, তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো, n স্কয়ার মাইনাস n মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন ভাই এইভাবে 20 লিখলেন, দেখো এই জায়গায় 2 আছে, যদি গুণ করে দিই 10 দোকানে কত 20, তাহলে n ইন্টু n মাইনাস 1, n স্কয়ার মাইনাস n মাইনাস 20, তাহলে n স্কয়ার মাইনাস 5n প্লাস 4n মাইনাস 20 ইকুয়াল টু কত, 0। তাহলে n ইন্টু n মাইনাস 5 প্লাস 4 ইন্টু n মাইনাস 5 ইকুয়াল টু কত, 0। তার মানে n মাইনাস 5 ইন্টু n প্লাস 4 ইকুয়াল টু কত, 0। তাহলে n এর মানটা কত আসতেছে ভাইয়া, 5 মাইনাস 4। n এর মান কোনো দিন ঋণাত্মক হওয়ার পসিবিলিটি আছে, কোনোদিন ঋণাত্মক হওয়ার কোনো পসিবিলিটি নাই, কি নাই, কোনো পসিবিলিটি নাই, কথা বুঝতে পারছো? তার মানে n এর মান কত, 5। n এর মান কত ভাই, n এর মান হচ্ছে 5। n এর মান কত, n এর মান হচ্ছে 5, কথা বুঝতে পারছো? n এর মান কত, n এর মান হচ্ছে 5। আশা করছি যে একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, একদম কি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো তোমার হচ্ছে মৌলিক পর্যায় কি আসছে, মৌলিক পর্যায় কি আসছে ভাইয়া, মৌলিক পর্যায়। তাহলে মৌলিক পর্যায়ের ম্যাথগুলো তুমি কিভাবে করবা, দেখো আমি এই জায়গায় তোমাকে একদম শেষ করে দিচ্ছি, তুমি এটা মনে রাখলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। তোমার সাইন, কস, সেক, কোসেক, এটা থেকে বিভিন্ন, মনে করো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তোমার এগ্রিতে আসার সম্ভাবনা একটা আছে। চট্টগ্রামে, জাহাঙ্গীরনগরে খুব বেশি, কথা বুঝতে পারছো? এগ্রিতে হচ্ছে বিন্যাস সমাবেশ আসতে পারে, এটা তো আসতে পারে, কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এর পাওয়ার কি ভাই, এর পাওয়ার যদি বিজুর হয়, এক নম্বরে যদি বিজুর হয়, কি হয়, বিজুর হয়, তাহলে সেটা হবে 2 পাই বাই চলকের সহগ। কি ভাইয়া, 2 পাই বাই চলকের সহগ। কার সহগ ভাইয়া, চলকের সহগ। যদি পাওয়ার জোর হয়, কি ভাইয়া, পাওয়ার জোর হয়, কি হয়, জোর হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে পাই বাই চলকের সহগ। কি হবে ভাইয়া, পাই বাই চলকের সহগ, পাই বাই চলকের সহগ, পাই বাই চলকের সহগ। আচ্ছা, এরপরে বাকি দুইটা বলতেছি, সামনে আগে বলতেছি। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমাকে সাইন, কস, সেক, কোসেক এগুলার ক্ষেত্রে পাওয়ার কি হয়, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে 2 পাই বাই চলকের সহগ, পাওয়ার যদি জোড় হয় পাই বাই চলকের সহগ। কি হবে, পাই বাই চলকের সহগ। তার মানে তুমি যদি এই জায়গায় একটু ক্লিয়ার দেখো, তোমাকে কি বলছে, sec x তার পাওয়ার কত 1, তাহলে 2 পাই বাই চলকের সহগ। কি ভাই, 2 পাই বাই চলকের সহগ কত, 1। এটা হচ্ছে আমার মূলত চলকের সহগ, x এর এবং sec এর মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমার চলকের সহগ। তাহলে 2 পাই বাই চলকের সহগ। আমার উত্তর কত হবে, উত্তর হবে
ভাই তোমার যদি এরকম থাকতো sec স্কয়ার x, কি ভাইয়া sec স্কয়ার x এর পর্যায়ে তোমাকে যদি এর পর্যায়ে বের করতে বলতো, তাহলে এটা কি হইতো ভাইয়া? তাহলে এটা কি হয়ে যেত ভাইয়া? তাহলে এটা হয়তো পাই বাই চলকের সহগ। কি হতো ভাইয়া? পাই বাই চলকের সহগ। চলকের সহগ কত? 1, তার মানে উত্তরটা হতো পাই। উত্তর হতো কত? পাই। কথা বুঝতে পারছো? এটা তোমার সাইন স্কয়ার দিয়ে আসতে পারে, কজ স্কয়ার দিয়ে আসতে পারে, কোসেক স্কয়ার দিয়ে আসতে পারে। যদি স্কয়ার দিয়ে আসে তোমার হচ্ছে তোমার কোসেক 2x থাকতে পারে, তাহলে পাই বাই 2 এরকম করে তোমার ম্যাথগুলা পরীক্ষায় আসতে পারে। কথা বুঝাইতে পারছি? পরীক্ষায় আসতে পারে। দেখো এখন তোমাকে কি আসছে, দেখো এটা সব জায়গায় আসছে এই কোশ্চেনটা। তোমাকে বলছে sin 4x, কি x sin 4x, তাহলে এর পাওয়ার কত? 1, তাহলে 2 বাই চলকের সহগ, কি ভাই 2 পাই বাই চলকের সহগ কত আছে? 4 আছে। চলকের সহগ কত আছে? 4 আছে। তার মানে পাই বাই 2। এটা রেজাল্ট কত হবে ভাই? পাই বাই 2। এটা রেজাল্ট কত হবে? পাই বাই 2। এটা রেজাল্ট কত হবে? পাই বাই 2। আবার যদি কোনো কারণে তোমার এটা স্কয়ার হতো, কি হতো? স্কয়ার হয়ে যেত। তাহলে স্কয়ার হলে কি হতো? পাই বাই 4। স্কয়ার হলে কত হয়ে যেত? পাই বাই 4। যদি সাইন স্কয়ার হতো, কি হতো? সাইন স্কয়ার হতো। সাইন স্কয়ার 4x প্লাস 1 প্লাস বা এটা কস স্কয়ার থাকতে পারতো, কজ স্কয়ার থাকতে পারতো, কজ স্কয়ার সেক স্কয়ার থাকতে পারতো। এই বিভিন্ন থাকলে তাহলে তুমি এইভাবে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তুমি এই ম্যাথটা দেখো, তোমার এটাও কি? এটা হচ্ছে তোমার sec x আসছে। আচ্ছা, এটা sec x এর দরকার নাই, এটা আমি তোমাকে একটা ম্যাথ দিচ্ছি। দেখো 4 tan থিটা, কি ভাইয়া 4 tan থিটা tan 4 থিটা, 4 tan 4 থিটা তোমার এই ফাংশনটার মৌলিক পর্যায়। কি ভাই? এই ফাংশনটার আমরা মৌলিক পর্যায়ে আমরা শিখব। 4 tan থিটার মৌলিক পর্যায়টা আমরা শিখব। এখন যদি তুমি দেখো তোমার tan থিটা এবং cot থিটার ক্ষেত্রে, কি ভাই tan থিটা এবং cot থিটার ক্ষেত্রে পর্যায় হবে, পর্যায়টা এটার জোর বিজোর না, এটা সরাসরি পর্যায় হবে পাই বাই চলকের সহগ। কি ভাই? পাই বাই চলকের সহগ, পাই বাই চলকের সহগ, পাই বাই চলকের সহগ। আচ্ছা, এখন পাই বাই চলকের সহগ কত? 4, তার মানে পাই বাই 4 হবে উত্তর। কত হবে ভাইয়া? পাই বাই 4 হবে উত্তর। এখন কোনো কারণে তোমাকে বলছে 4 tan থিটা, তার মানে কত? অনেকে ভুল করে যেটা অতি উত্তেজিত হয়ে যেটা করে ফেলে, সে এই জায়গায় 4টা পাই বাই 4 দিয়ে দে। ভাই এটা tan থিটার সহগ বলেন, এটা বলছে কি? চলকের সহগ। কি বলছে ভাই? এটা চলকের সহগ। কার সহগ ভাই? চলকের সহগ। এটা চলকের সহগ হচ্ছে 1 পাই বাই 1। দ্যাট মিন্স এটা রং। কথা বুঝতে পারছো? এটা কি রং? কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে এইভাবে উত্তরগুলো তোমাকে বের করতে হবে। তুমি 100% গ্যারান্টি থাকো, তোমাকে যদি পর্যায় থেকে ম্যাথ আসে, এর বাইরে ম্যাথ আসার সম্ভাবনা নাই। হয়তো সিমিলার আসতে পারে, নয়তো মানগুলো চেঞ্জ করে তোমার আসতে পারে, বাট এর বাইরে আসার কোনো সম্ভাবনা বিন্দু সমাবেশ। আমি যতটুকু তোমাদেরকে দিয়েছি ঠিক ততটুকুই তোমরা পড়ো, কারণ এই মুহূর্তে তোমরা এক্সট্রিম আরো বেশি বিস্তার, আরো বেশি সমাবেশ, বিশাল সমাবেশ তোমার এগুলা পড়ার দরকার নাই, কারণ এখন তোমার হাতে সময় নাই। তুমি শর্ট সিলেবাস বারবার রিভিশন দাও, এক্সট্রা সিলেবাস থেকে ডু অর ডাই ম্যাচ যদি কমন পড়ে যায় সরাসরি বা অনুরূপ, তাহলে তুমি উত্তর করে দিলে তোমার জন্য যেটা খুবই সহজ হয়ে গেল। সো তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে। আজকে পড়াবো যে ফাংশনের ডোমেইন রেঞ্জ এবং গফক এবং ইনভার্স এটা কতটা জনপ্রিয়, এটা যদি তুমি দেখো যে হচ্ছে তোমার জিএসটি তে তোমার 24-25 সালের প্রশ্ন আসছে, 22-23 প্রশ্ন আসছে, এবং হচ্ছে 21-22 কত ভাই? 21-22 কি ভাই? 21-22 প্রশ্ন আসছে। তার মানে প্রতি বছর প্রশ্ন আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডোমেইন রেঞ্জ থেকে 24-25 প্রশ্ন আসছে। এগ্রিতে ভাই 23-24 একটা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো, 24-25 দুটি প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। তার মানে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং এগ্রি ভর্তি পরীক্ষা দিবা, অবশ্যই এই ভিডিও এবং তার সাথে স্লাইডটা তুমি প্র্যাকটিস করে যাবা। ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে তোমার কোনো টেনশন নাই। আচ্ছা দেখো, আমরা চলে আসি আমাদের প্রথম প্রশ্ন, যে ফাংশনের ডোমেইন কি ভাই? ফাংশনের ডোমেইন। এবং তুমি ধরে রাখো তোমার যদি প্রশ্ন আসে ডোমেইন থেকে 95% প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এবং এটা আসার সম্ভাবনা 100%। কথা বুঝতে পারছো? আসার সম্ভাবনা 100%, বাট 95% মানে এই টপিক থেকে 100% প্রশ্ন একটা আসবেই, 95% ডোমেইন আসবে। তাহলে x+1, তাহলে x+1 গ্রেটার দেন অর ইকুয়াল কত ভাই? গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে এই যে ভ্যালুটা আছে এটা 0 থেকে বড়। এখন কেন 0 থেকে বড়? তুমি যদি এর মানটা 0 থেকে ছোট হয়, কি ভাই? এর মানটা 0 থেকে ছোট -1 হয়, তাহলে -1 + 1 ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তোমার যদি -2 + 1 হয়, কি ভাই? 0 থেকে ছোট যদি হতে চায় তাহলে তোমাকে কি -1, তার মানে কি একটা কমপ্লেক্স নাম্বার চলে আসে। তার মানে মাইনাস ঋণাত্মক কোনো মান হওয়ার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে এর ভ্যালুটা কত হবে? 0 থেকে বড়, 0 অথবা 0 থেকে বড়। কারণ কেন ভাইয়া?
তোমার যদি রুট ওভার 0 প্লাস 1 তার মানে কত হয় 1 হয়, তার মানে একটা মান তোমার আসে, একটা কি বাস্তব সংখ্যা আসে, তাহলে এর মানটা কি হবে 0 অথবা তার চেয়ে বড়। তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল x গ্রেটার দেন অর ইকুয়াল -1, তাহলে তোমার -1 থেকে কি ভাই x এর মানটা -1 থেকে অনেক বড় হবে। তাহলে কত বড় হবে তুমি যদি চিন্তা করো, এটা মাইনাস ইনফিনিটিভ, এটা যদি প্লাসের ইনফিনিটিভ হয় কি হয়, প্লাসের ইনফিনিটিভ হয়, এবং তোমার এই মানটা কি ভাই, তোমার এই মানটা যদি -1 হয় কত হয়, -1 হয়, তোমার প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে। কত ইনফিনিটিভ পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটিভ পর্যন্ত মানটা যাবে। তাহলে আমাদের ভেদিটা দাঁড়াবে থার্ড ব্র্যাকেট -1 ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। এখন আসো তোমাদের ব্র্যাকেট নিয়ে একটু কথা বলি। তোমার যদি কখনো গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল কি ভাই, গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল ব্যবহার করা হয়, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। দুইটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির সময় অল টাইম আমরা কি ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তার মানে গ্রেটার দেন আর লেস দেন থাকলে আমরা কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। যদি তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্নটা দেখো কোনোভাবে এইভাবে চলে আসে যে f of x সমান 1/√x + 1 কি ভাই √x + 1, এরকম ভগ্নাংশ আকারে আসলে তাহলে x + 1 গ্রেটার দেন 0 কি ভাই, x + 1 গ্রেটার দেন 0, x + 1 গ্রেটার দেন 0, তাহলে x এর ভ্যালুটা কত হবে, -1 এর চেয়ে বড় হবে। তখন দেখো -1 বেদিটা হবে -1, ইনফিনিটিভ। তার মানে যদি গ্রেটার দেন অর ইকুয়াল ব্যবহার করা হয় তখনই কি শুধুমাত্র তোমার থার্ড ব্র্যাকেট ব্যবহার করবে। যদি গ্রেটার দেন অর ইকুয়াল ব্যবহার না করা হয় তাহলে কি তোমার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। যদি কোনো এরকম রুট ওভার কেন্দ্রিক কোনো মান যদি সরাসরি মান থাকে, কোনো ভগ্নাংশ না হয়, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ভগ্নাংশ আকারে থাকলে আমরা কোন ব্র্যাকেট ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। আশা করছি যে তোমার এই জিনিসটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। দেখো এগ্রি 23-24 এর একটা ম্যাথ, কি ভাই এটা এগ্রি 23-24 এর একটা ম্যাথ। তাহলে এগ্রি 23-24 এর ম্যাথটা আমরা যদি একটু খেয়াল করি, তোমার f of x রুট ওভার তাহলে 3 - x গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে 3 গ্রেটার দেন অর ইকুয়াল x, তাহলে 3 থেকে x এর ভ্যালুটা কত হবে, 3 থেকে ছোট হবে, 3 থেকে ছোটর দিকে যেতে থাকবে। তারপরে তুমি সংখ্যা রেখাটা যদি অঙ্কন করো, দেখো তো সংখ্যা রেখাটা যদি তুমি অঙ্কন করো -ইনফিনিটিভ এবং -ইনফিনিটিভ আর হচ্ছে এই জায়গায় কত 3, কত এটা হচ্ছে প্লাসের ইনফিনিটিভ, তাহলে তোমার কত এটা হচ্ছে 3 কি ভাই 3 থেকে কি করো, বাড়বে না কমবে, 3 থেকে কি করবে, বাড়বে না কমবে বলো তো, 3 থেকে কমতেছে, 3 থেকে কি করতেছে, 3 থেকে কমতেছে x এর মানটা, তাহলে এটা কি মাইনাসের দিকে আসবে। তার মানে 3 থেকে কি -ইনফিনিটিভ পর্যন্ত, তাহলে 3 হবে থার্ড ব্র্যাকেট -ইনফিনিটিভ কত হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। এই হবে আমাদের উত্তর, এই হবে কি আমাদের উত্তর। কথা বুঝতে পারছো, এই হবে আমাদের উত্তর। দুইটা কি সেমই মনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট, এটা কি ব্র্যাকেট, আমাদের থার্ড ব্র্যাকেট। কথা বুঝতে পারছো, থার্ড ব্র্যাকেট আর ওটা হবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আনসার সি হবে উত্তর, কত হবে, আনসার সি হবে উত্তর। কথা ক্লিয়ার, আনসার সি হবে উত্তর। এখন দেখো এই ফাংশনের ডোমেইন কত, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা এটার পাশে অনেকগুলো স্টার দিয়ে রাখতে পারো, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কি অনেক বেশি। কথা বুঝতে পারছো, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। যদি কোনো ফাংশন f of x কি ভাই, যদি কোনো ফাংশন f of x √ a স্কয়ার - x স্কয়ার থাকে, তাহলে তার ডোমেইনটা দাঁড়াবে -a less than or equal x less than or equal a। তার ফাংশনটা কি এরকম হবে, তাহলে তার ফাংশনটা এটা হবে। যদি তার বেদিটা বের করতে বলে তাহলে সেটা হবে -a, কি ভাই -a, তার মানে তোমারটা কি বলছে, √2 স্কয়ার - x স্কয়ার, কি ভাই 2 স্কয়ার - x স্কয়ার, তাহলে -2 less than or equal x less than or equal 2, তাহলে এর মানটা আমরা পেয়েছি। যদি এর বেদিটা তোমাকে বের করতে বলে, এর বেদি তোমার বের হবে -2,2, কি ভাই -2,2, এর বেদিটা কত বের হবে, -2,2। যদি পরীক্ষায় তোমার এরকম আসে যে √9 - x স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে তোমার বেদিটা কত হবে, তোমার বেদি দাঁড়াবে কত ভাইয়া, -3,3। আচ্ছা এখন তোমার পরীক্ষায় দেখো, তোমার পরীক্ষায় টিচাররা কিন্তু সবসময় গতানুগতিকের বাইরে কোশ্চেন করা শুরু করে। তাহলে f of x দাঁড়াইলো √1 কি √4 - x স্কয়ার। যদি এরকম প্রশ্নটা আসে, যদি প্রশ্নটা এরকম আসে তাহলে সেটা কি হবে, সেটা সিমিলারলি, কারণ দেখো আমরা যখন তোমাকে বলছি ভগ্নাংশ আকারে যখন হবে তখন আমরা কি করব, আমরা ইকুয়ালটা লিখবো না, আমরা কি লিখবো না, আমরা ইকুয়ালটা লিখবো না। তাহলে এটা হবে -2 less than x less than 2, এবং তোমার বেদিটা যেটা হবে
তোমার ডোমেন যেটা হবে, আমাদের ডোমেন যে বেদি আকারে লিখবো, ডোমেনটা হবে ফার্স্ট ব্র্যাকেট -2, 2 কি ভাই -2, কি ভাই -2, তার মানে এটা যেভাবে আসুক না কেন তুমি এটা ইজিলি আনসার করতে পারবা। ও ফির ঢাকা দেখো এটা অলরেডি চলে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 এবং চট্টগ্রামে 22-23, কি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 এবং চট্টগ্রাম 22-23 এই প্রশ্নটা এসেছিল। তাহলে তার উত্তরটা মনে করো, তার উত্তরটা কত ভাই -2 লেস দেন x লেস দেন 2। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তর। যদি কোনো কারণে পরীক্ষায় কোশ্চেন চলে আসে f of x, কি ভাই f of x সমান সমান √1 - x স্কয়ার, কি ভাই 1 - x স্কয়ার, তাহলে -1 লেস দেন x লেস দেন কত 1, আর বেদিটা দাঁড়াবে -1 কত 1, -1 কত দাঁড়াবে 1 দাঁড়াবে। এগুলা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কথা বুঝতে পারছো? অনেক অনেক বেশি। মনে করো 95% এগুলা পরীক্ষা আবার আসতেছে, ইদানিং পরীক্ষা আসতেছে। আচ্ছা, এরপরে দেখো তোমাকে কি বলছে, দেখো একটু আগে x স্কয়ার - x স্কয়ার ছিল, যখন তোমার x স্কয়ার - a স্কয়ার হবে, কি ভাই x স্কয়ার - a স্কয়ার হবে, তখন কি x এর মানটা, তখন এটা তুমি অর দিয়ে, তোমার ভ্যালু অনেকগুলো কোশ্চেনে অর দিয়ে থাকবে, কি দিয়ে অর দিয়ে থাকবে, অথবা তোমার কোশ্চেনটা থাকতে পারে -ইনফিনিটিভ থেকে a, কি ভাই -ইনফিনিটিভ থেকে a ইউনিয়ন a থেকে প্লাসের ইনফিনিটিভ পর্যন্ত, কি ভাই প্লাসের ইনফিনিটিভ পর্যন্ত, এটা তোমার থাকবে। কথা বুঝতে পারছো? তার মানে তোমার এর উত্তরটা কত হবে, যেইভাবে তোমাকে আমি ফরম্যাটটা দেখাই দিছি তুমি এই ফরম্যাটে দেখবা, অথবা অর দিয়ে তোমার ম্যাথগুলো থাকবে। কথা বুঝতে পারছো? x থেকে এটা বড় অথবা x থেকে এটা ছোট এরকম থাকবে। তাহলে আমার এর উত্তরটা কত হবে, এর উত্তরটা হবে কি ভাইয়া -ইনফিনিটি থেকে 2 এবং ইউনিয়ন 2 থেকে, কি ভাই 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, 2 থেকে কত ইনফিনিটি পর্যন্ত। এখন যদি তোমার পরীক্ষা আসে ঢাকা, তোমার x স্কয়ার - 1, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 এর প্রশ্ন, DU 25-26, এই রিসেন্ট তোমরা যারা হচ্ছে 27 তারিখ পরীক্ষা দিছো, তোমরা এটা ফেস করছো। 25-26-27 তারিখ পরীক্ষা দিছো, তোমরা এটা ফেস করছো। তার মানে এটা কি হবে, তার মানে এটা হবে তোমার হচ্ছে তোমার এটা কি হবে -ইনফিনিটি থেকে -1, এটা -2 হবে, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটিভ, কি ভাই ইউনিয়ন 1 থেকে ইনফিনিটিভ পর্যন্ত, অথবা এটা অর দিয়ে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর দিয়ে এটা আসছিল, কি দিয়ে অর দিয়ে। কথা বুঝতে পারছো? যে x এর থেকে অর 1 বড় অথবা -1 ছোট। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এটা আসলে কি হবে, এটা আসলে কি হবে ভাই -ইনফিনিটিভ থেকে 3, -ইনফিনিটি থেকে 3 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটিভ, কি ভাই 3 থেকে ইনফিনিটিভ, এটা হবে আমাদের রেজাল্ট। সরাসরি দেখার সাথে সাথে উত্তর করে দিবা, ঠিক আছে? এখন দেখো এটা GST 24-25 এর ম্যাথ কোথায় ভাই, GST 24-25 তোমাকে ম্যাথে কি বলছে তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, তোমাকে বলছে যে √1 - x, তার মানে √1 - x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি x, তাহলে x এর ভ্যালুটা কি 1 এর চেয়ে ছোট। আর যদি তুমি নিচের অংশটা চিন্তা করো, কি ভাইয়া, তাহলে x গ্রেটার দেন 0, তাহলে x এর ভ্যালুটা 0 থেকে, তাহলে তুমি একটু চিন্তা, এই দুইটাকে যদি আমরা একসঙ্গে মিলাই, তুমি একটু চিন্তা করো, তাহলে এই 0 থেকে বড় x এর ভ্যালুটা যেটা 1 এর চেয়ে ছোট, তাহলে 0 থেকে বড় x এর ভ্যালুটা 1 অথবা 1 এর চেয়ে ছোট, কি ভাই 1 অথবা 1 এর চেয়ে ছোট। তো এখন যদি বেদিটা চিন্তা করি, বেদির এটা ফার্স্ট ব্র্যাকেট কমা 1, এটা থার্ড ব্র্যাকেট হবে। এখন হোয়াই এটা থার্ড ব্র্যাকেট কেন হবে, থার্ড ব্র্যাকেট হবে কারণ দেখো এখানে তোমার ইউজ করা হয়েছে কি ভাইয়া, ইউজ করা হয়েছে গ্রেটার দেন, এই জায়গায় ইউজ করা হয়েছে গ্রেটার দেন ইকুয়াল। তাহলে গ্রেটার দেন ইকুয়াল যখন ইউজ করব তখন আমরা কি থার্ড ব্র্যাকেট ইউজ করব, আর অনলি গ্রেটার দেন যখন ইউজ করব তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে আমাদের উত্তর হচ্ছে C ফর ভালোবাসা আর কি। এরপরে দেখো f of x চলে আসছে, এটা কোথায় ভাই এটা হচ্ছে কোথায় ভাই আসছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 24-25 এই কোশ্চেনটা আসছে। তাহলে তোমার কি f of x সমান 4 টু দি পাওয়ার x, তাহলে f of x plus 1, কি ভাই f of x plus 1, তার মানে 4 টু দি পাওয়ার x plus 1। তাহলে তোমার কি প্রশ্নে কি চাইছে, x plus 1 minus f of x, তার মানে 4 টু দি পাওয়ার x plus 1 minus 4 টু দি পাওয়ার x, তার মানে থাকবে শুধু 4, কি ভাই থাকবে শুধু, কি ভাই শুধু সরি থাকবে, কি থাকবে 4 টু দি পাওয়ার x কমন নিলে 4 minus 1, তাহলে 4 টু দি পাওয়ার x into 3, তাহলে 3 into f of x, কি ভাই 3 into f of x, তাহলে 3 into f of x হবে রেজাল্ট, কি হবে 3 into f of x হবে
রেজাল্ট। এরপরে যদি তুমি চিন্তা করো তোমার কি ভাইয়া দেখো আরো সহজ চট্টগ্রাম বিষয় 24 পেজের কোশ্চেন তোমাকে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে এটা, তাহলে এটা থেকে তুমি সরাসরি কে এর মানটা বের করবা। কে কত 3 * 2 টু দি পাওয়ার r, কত ভাই 2 টু দি পাওয়ার r, তাহলে তোমার 15 ইনটু কি ভাইয়া দেখো 3/2 টু দি পাওয়ার r। এখন 4 টু দি পাওয়ার r কে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 12 লেখা যায়। তাহলে তুমি কাটাকাটি করলে 15 সমান 3 * 2 টু দি পাওয়ার r, কি ভাই 3 * 2 টু দি পাওয়ার r, তাহলে 5 সমান 2 টু দি পাওয়ার r। তাহলে উভয় পাশে log 2 দিয়ে যদি চিন্তা করি তাহলে log 2 5, আর একটা হচ্ছে কি ভাই log 2 টু দি পাওয়ার r/2। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে r log 2 * 2, তাহলে সুতরাং r সমান কি log 5/2। এখন log x টু দি পাওয়ার r, এটা আমরা কি জানি r log x, কি জানি ভাই r log x, এটা হচ্ছে log এর ফর্মুলা, এটা হচ্ছে কি ভাই log এর ফর্মুলা, এটা হচ্ছে কি ভাই log এর ফর্মুলা সরাসরি r, তাহলে r সামনে আর log a, কি ভাই log a সমান হচ্ছে 1, কি ভাই log a সমান হচ্ছে 1, তাহলে এটুকুর মান 1 পাইছি, আর এর মান সরাসরি কি পাইছি log 5/2। কথা ক্লিয়ার? তাহলে কি ভাই log 5 টু log 5/2, কথা বুঝতে পারছো? কত পাচ্ছি ভাই log 5/2। এখন দেখো এটা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে, কোথায় আসছে ভাই এটা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে। তার মানে এটা 3 টু দি পাওয়ার x হবে, কি হবে ভাই এটা 3 টু দি পাওয়ার x, এটা কি হবে 3 টু দি পাওয়ার x। তাহলে একটা হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 3, আর একটা হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে তোমাকে যদি বলে 3 টু দি পাওয়ার 3, কত ভাই তোমার এটা কত 3 টু দি পাওয়ার 3, এটা 3 ইনভার্স 1, তার মানে কত 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, এটা হবে f of 4, কি ভাই f of 4। এখন অনেকে আবার তোমরা নাও বুঝতে পারো ভাই কি কাটছেন, তাহলে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, এটা কাটাকাটি করলে এটাই থাকে, তাহলে f of 4 কত পাইছি ভাই এটা f of 4 পাইছি, কত পাইছি f of 4 পাইছি, কথা বুঝতে পারছো কত পাইছি f of 4 পাইছি। এখন দেখো সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ বিপরীত ফাংশন তোমার যদি পরীক্ষায় আসে, দেখো আমরা এই ম্যাথটা আমরা করি, তারপর আমরা আরো অনেক কিছু দেখবো আজকে। দেখো f of x, আমরা f of x সমান কি জানি f of x সমান y, দ্যাট মিন্স y সমান কি ভাই root over x minus 3। তাহলে যদি তুমি এটা চিন্তা করো তাহলে y স্কয়ার সমান x minus 3, তার মানে তোমার x সমান y স্কয়ার প্লাস 3। এখন তুমি একটু খেয়াল করো আমরা কি জানি ভাই, আমরা যদি একটু চিন্তা করো এদিকেই দেখো, এদিকেই দেখাই তোমাদেরকে, তোমার y সমান যদি f of x হয় তাহলে x সমান f of inverse y, কি ভাই f of inverse y, এটা কি x সমান তুমি এটা লিখতে পারো। তার মানে f of inverse y সমান আমরা কি লিখতে পারি y স্কয়ার প্লাস 3, তার মানে f of inverse x সমান আমরা কি লিখতে পারি x স্কয়ার প্লাস 3, তার মানে f of inverse 2 সমান আমরা কি লিখতে পারি 2 স্কয়ার প্লাস 3 সমান কত 7, সমান কত 7, কথা বুঝতে পারছো সমান কত 7। তার মানে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, আমরা কি সঠিক উত্তর পেয়ে গেছি, কথা বুঝতে পারছো। সঠিক উত্তরের বাইরে গিয়ে আমাদের আরো কিছু পড়াশোনা আছে। যদি দেখো তোমার পরীক্ষায় f of x সমান ax plus b, কি ভাই x plus b cx plus d হয়, তাহলে f of inverse x, কি ভাই f of inverse x minus dx plus b minus dx plus b cx minus a, কি ভাই cx minus a। তার মানে তোমাকে যদি বলে যে f of x সমান 4x, কি ভাই 4x plus 7 3x plus 8, তার মানে এটা কত হবে f of inverse x, কি ভাই f of inverse x হবে তোমার 8 minus 8x plus 7 3x minus 4, কি ভাই 3x minus 4। এরপরে যদি তুমি একটু চিন্তা করো যে f of x সমান তোমাকে যদি ax plus b বলা হয় তাহলে f of inverse x তোমার কি হবে f of inverse হবে x minus b by a, কি ভাই x minus b by a। তাহলে তোমার পরীক্ষায় যদি বলে f of x সমান 4x plus 7, কি ভাই 4x plus 7, সুতরাং f of inverse x, কি ভাই f of inverse x হবে x minus 7 by 4, কি ভাই x minus 7 by 4। এই যে ফর্মুলাগুলো তোমাদেরকে আমি লিখে দিলাম এগুলা কোনোভাবে বলা যাবে না, এই ফর্মুলা থেকে আসলে কোনটাতে মিস না হয়, কথা বুঝতে পারছো কোনটাতে মিস না হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেএনইউ 24-25 এরকম একটা ম্যাথ আসছিল, জেএনইউ 24-25 এই রিসেন্ট 26 তারিখের পরীক্ষায় 25-26 একটা ম্যাথ তোমার আসছিল, কথা বুঝতে পারছো। তাহলে এই টপিকগুলা থেকে তোমার ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে যদি তুমি চিন্তা করো যে তোমার রেঞ্জের কথা যদি তুমি চিন্তা করো সাইন এবং কজ এর মানে একই, কি ভাই সাইন এবং cos এর মানে cos x এর রেঞ্জ কি একই, তাহলে এটা কত হবে ভাইয়া
-1 থেকে -1 হবে। কত হবে ভাই? এটা -1 থেকে -1 হবে। যে জিনিসটা তোমাদের পরীক্ষায় আসে প্রায় মাঝে মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে হচ্ছে sin ইনভার্স x, কি x ভাই? sin ইনভার্স x, cos ইনভার্স x, তোমার tan ইনভার্স x, কি ইনভার্স x? tan ইনভার্স x। ওদের যদি তোমাকে ডোমেইন বের করতে বলে, কি বের করতে বলে? ওদের ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলে, ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলে। sin ইনভার্স x এর ডোমেইন কত ভাই? -1, 1, কি ভাই? -1, 1, রেঞ্জ কত? রেঞ্জ থার্ড ব্র্যাকেট -π/2, π/2, কি ভাই? π/2। তোমার cos x এর রেঞ্জ কত? -1, 1, কি ভাই? -1, 1, তার মানে cos x এর রেঞ্জ হচ্ছে 0, π। tan x এর রেঞ্জ কত? tan x এর রেঞ্জ হচ্ছে r, tan x এর রেঞ্জ কত? r। তার মানে এটা সরি, tan x এর ডোমেইন হচ্ছে আর রেঞ্জ কত? ফার্স্ট ব্র্যাকেট -π/2, π/2, কি ভাই? π/2। তার মানে এইগুলা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর। কথা বুঝতে পারছো? এগুলা যেগুলো লিখে দিছি তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি অবশ্যই এগুলা মনোযোগ দিয়ে পড়বা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে এগুলা পরীক্ষায় চলে আসে। এরপরে যদি দেখো ম্যাপটা একদম সহজ, তার মানে কি? কে বলছে চাইছে কাকে? শেষে দেখো এগুলা বের করার ফর্মুলা একদম ইজি। শেষে f চাইছে না, তাহলে আমরা সবকিছু f এর মধ্যে নিয়ে বসাই দিব। তার মানে কি? x + 1 তার উপরে হোল স্কয়ার, এখন তার উপরে কি আরেকটা স্কয়ার +1, তার মানে x + 1 তার উপরে 4 + 1, কি ভাই? 4 + 1 তার উপরে কি? 4 + 1, তাহলে x + 1 টু দি পাওয়ার 4 +1। কথা বুঝতে পারছো? 4 + 1। এখন দেখো এখন কাকে চাইছে? এখন দেখো একে চাইছে, তাহলে g এর উপরে, তাহলে g এর মধ্যে আমরা যদি বসাই, তার মানে 2 × x² + 4, কি ভাই? x² + 4 -1, তাহলে 2x² + 8 -1, তাহলে 2x² + 7, কত ভাই? 2x² + 7, কত আসছে? 2x² + 7। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোন অপশন? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি যে সবাই বুঝছো। এটা জাস্ট ভিতরে মানগুলো বসাই দিলে হয়। দেখো এখন তো আবার চাইছি কি? f(-2), কি ভাইয়া? এই যে মানটা, এটাকে তুমি x এর জায়গায় বসে তো -2 করতে হবে। তাহলে f(g)(x), যদি x এর ভ্যালুটা বের করি, তাহলে x² + 3x + 4 প্লাস হচ্ছে 3, তার মানে 7। তার মানে f(g)(2), কি ভাই? f(g)(2), তার মানে 2² + 3 × 2 + 7, কি ভাই? 2 + 7, তাহলে 4 + 6 + 7, তাহলে 7 × 6 = 13, আর 4 কত? 17। আনসারটা কত ভাই? 17। তার মানে তোমার এক্সট্রা সিলেবাস থেকে তুমি যদি এটুকু পড়াশোনা করো, তাহলে তোমার হবে। এর বাইরে তোমাকে তেমন বেশি কোনো কিছু পড়তে হবে না, এ নিয়ে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করার কোনো কিছুই নাই। সো তোমাদেরকে বলবো রেগুলারিটি মেনটেন করে যদি এগুলা পড়তে পারো, চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় জায়গা থেকে তুমি ইনশাআল্লাহ তুমি কমন পাবা। আমাদের হচ্ছে 123 টাকার যে এক্সাম বেসটা আছে, এক্সাম বেসে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবা। অল ইউনিভার্সিটি এক্সাম বেস তোমরা একবারে কুমিল্লা ইউনিভার্সিটি পর্যন্ত তোমরা সাপোর্ট পাবা, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। সিলেবাসের সেকেন্ড পার্টের ফুল আজকে তোমরা পাবা। তোমরা এই যে এই ভিডিওটি ঠিকভাবে দেখলে ভাইয়া, সেকেন্ড পার্ট থেকে কমপক্ষে একটি অথবা দুটি প্রশ্ন, বিশেষ করে যদি তুমি খেয়াল করো ভাইয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জেএনইউতে দুটি প্রশ্ন আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন আসছে এক্স বর্জিত পদ থেকে। এটা কত সালে? এটা হচ্ছে 25-26 সালে। দেখো 25-26 সালে। কথা বুঝতে পারছো? এবং হচ্ছে জেইউএ ইউনিটে এক্সট্রা সিলেবাস থেকে তোমার অনেকগুলো এক্স বর্জিত পদ, অনেকগুলো প্রশ্ন আসছে। তার মানে তোমার হচ্ছে এই বছরে প্রচুর এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন আসছে। সো তোমার সামনে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় তোমার এই এক্সট্রা সিলেবাস হবে তোমার ট্রাম্প কার্ড। দেখো আমরা প্রশ্নের মাধ্যমে আমরা এখানে এগ্রি 24-25 কোশ্চেন, কি ভাই? এগ্রি 24-25 কোশ্চেন তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে মডুলাস অফ x + 4 < 3 হলে পরম মান বিহীন। তাহলে আমরা দুইটা শিখবো, একটা হচ্ছে পরম মান সহ, একটা হচ্ছে পরম মান বিহীন। তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি, যে একটু যদি খেয়াল করো যে পরম মানটা মূলত কি? x পরম মান। আচ্ছা, x পরম মান হচ্ছে এটার ভিতরে এই যে x এর ভ্যালুটা, এটা কি হতে পারে? প্লাস হতে পারে, মাইনাসও হতে পারে। যাই তুমি দাও না কেন, তার ভিতরে কি সবকিছু হতে পারে। এখন x কি একটা পজিটিভ মানও প্রদর্শন করে, একটা নেগেটিভ মানও প্রদর্শন করে। এখন s মডুলাস অফ x < a, তার মানে এই যে এর যে x এর ভ্যালুটা, তোমার x এর ভ্যালুটা পজিটিভ হবে, নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে -a < x < a এই ফরম্যাটে আমরা লিখে থাকি। কথা বুঝতে পারছো? -a
লেস দেন এক্স লেস দেন এই ফরম্যাটে আমরা লিখে থাকি। তারপরে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে প্রথমত কাজ এক্স এর সাথে যোগ বিয়োগ কোনো আকারে কোনো মান দেওয়া থাকলে ওই মানটাকে আমরা প্রথমে বাদ দিব, তারপরে এক্স এর সহগকে আমরা বাদ দিয়ে এক্স কে ফ্রেশ ভাবে আমরা এইভাবে প্রকাশ করব। এটা কি হচ্ছে পরমাণুহীন প্রকাশ। দেখো তোমাকে কি বলছে, একে যদি পরমাণুহীন ভাবে আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা এই ফর্মুলার আকারে যদি আমরা একটু লিখি, তাহলে ভাইয়া তুমি একটু খেয়াল করো, এই ফর্মুলা আকারে যদি আমরা লিখি আমাদের কি হবে ভাইয়া, -3 লেস দেন x প্লাস 4 3 কি ভাই x প্লাস 4 3। এখন আমার কথা হচ্ছে আমরা কাকে বাদ দিব, যোগ বিয়োগ আকারে যে থাকবে তাকে বাদ দিব, যেহেতু প্লাস আছে এটাকে -4 করব। -3 -4 লেস দেন x প্লাস 4 -4 3 -4, তাহলে কত হলো -7 লেস দেন x লেস দেন -1। দেখো তো তোমার অপশন এ হচ্ছে তোমার সঠিক উত্তর। কি ভাইয়া, অপশন এ হচ্ছে তোমার সঠিক উত্তর। কথা বুঝতে পারছো? কত ভাই, অপশন এ হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে তুমি এটা যদি সুন্দরভাবে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, সামনে তুমি এগ্রিতেও সেম প্রশ্ন তুমি ইনশাআল্লাহ পেতে পারো। কথা বুঝতে পারছো? এগ্রি সিইউতে তুমি পাবা এই জায়গা থেকে প্রশ্ন। এরপরে যদি দেখো তোমাকে কি বলছে যে পরম মান আকারে প্রকাশ করো। কি প্রকাশ করো? পরম মান আকারে প্রকাশ করো। এটা ভাই যেভাবে দেখাই দিব ওইভাবে করো, পরম মান আকারে প্রকাশ করো। তোমাকে পরম মান আকারে প্রকাশ করো যখন প্রশ্নটা আসবে তুমি দেখবা তোমার আপার এবং লোয়ার মানটা কত দেওয়া আছে। হ্যাঁ, দুইটা মানকে তারপর তুমি যোগ করবা, -3 প্লাস 6, তারপরে তোমার কাজ হচ্ছে -2 দ্বারা ভাগ করা। এটাকে আমি কি করলাম, -2 দ্বারা ভাগ করলাম, কত সরি -2 দ্বারা ভাগ করলাম, এটা 9 দেওয়া আছে, কত দেওয়া আছে 9 দেওয়া আছে। তাহলে এটা কত হবে 6 - 2 দ্যাট মিন্স -3, দ্যাট মিন্স কত ভাই -3। তাহলে এই মানটা কত পাইছি ভাই, -3 পাইছি। এখন সবগুলোর সাথে -3 আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে দেখো -3 less than x minus 3 less than 9 - 3। তাহলে তুমি -6 less than x minus 3 less than 6 পাইছো। এখন দেখো তো ভাই তোমার আপার এবং লোয়ার একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে আমাদের ফর্মুলা মিলে গেছে না, -a less than x less than a যদি হয় তাহলে মডুলাস অফ x less than a হবে, কি হবে মডুলাস অফ less than a, মডুলাস অফ less than a হবে। তাহলে তার মানে এটা কি হচ্ছে x minus 3 মডুলাস less than তোমার কত হবে 6 হবে। এটা হবে তোমার आंसर। কি হবে 6 হবে, এটা হবে তোমার आंसर। কথা বুঝতে পারছো? এটা হবে তোমার आंसर। তার মানে তোমাকে যদি পরমাণুহীন পরমাণ আকারে প্রকাশ করতে হয় তুমি এই দুটাকে নিয়ে যোগ করে -2 দ্বারা ভাগ করে দিয়ে যে মানটা পাবা তাকে হচ্ছে তুমি সবগুলোর সাথে যোগ করে দিলেই তোমার সঠিক উত্তর চলে আসবে। যোগ করে দিলেই কি ভাইয়া তোমার সঠিক উত্তর চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা আগাই। এরপরে দেখো, এরপরে এটাকে কি বলছে, এটা খুলনা ইউনিভার্সিটি 24-25 কোশ্চেন। কোথায়? খুলনা ইউনিভার্সিটি 24-25 অসমাত্রাটির সমাধান বের করতে। তাহলে কি এটা পরমাণুহীন প্রকাশ করতে বলছে, যে পরমাণু আছে। তাহলে আমাদের আগের ফর্মুলায় আমরা -1 লেস দেন 2x প্লাস 5 লেস দেন 1। এখন আমার কি করতে হবে, এখন আমার 5 কে বাদ দিতে হবে। কাকে বাদ দিতে হবে? 5 কে বাদ দিতে। তাহলে -1 -5 less than 2x less than 1 -5 কত ভাই 1 -5, তাহলে -6 2x -4। তাহলে আমরা 2 এখন কি করতে হবে, x এর সহগকে বাদ দিতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে -3 less than x less than -2, x less than কি ভাই -2। কথা বুঝতে পারছো? কত ভাই -2 -3 less than x less than -2। তাহলে আমাদের উত্তরটা কত হবে? উত্তর হবে বি। উত্তর কত হবে ভাই? উত্তর হবে বি। এইভাবে তোমাকে উত্তরগুলো করতে হবে। কথা বুঝতে পারছো? এইভাবে তোমাকে প্রশ্নগুলো সলভ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর পর কতবার আসছে দেখছো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার 22-23, এরপরে হচ্ছে 20-21 সিইউতে পর পর অনেকবার আসছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে সলভ করব, সিমিলারলি ভাবে এটা সমাধান সেট। তাহলে এটা কি হবে ভাইয়া, -3 less than 2x -5 less than কত ভাইয়া 3। এখন তাহলে আমরা -3 plus 5 2x 3 plus 5, তার মানে হলো 2 less than 2x less than কত 8, তার মানে 1 less than x less than 4। কথা বুঝতে পারছো? less than 4। তাহলে আমাদের উত্তর বি হচ্ছে আমাদের উত্তর। কত হবে? বি হবে আমাদের উত্তর। কথা বুঝতে পারছো? কত হবে? বি হবে আমাদের উত্তর। এইভাবে আমরা প্রশ্নগুলো সলভ করব। কথা বুঝতে পারছো? দেখো আমি তোমাদেরকে যখন প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি তোমাদের কাছে কিন্তু তো প্যারা লাগতেছে না, তোমাদের কাছে কিন্তু তো প্যারা লাগতেছে না। কথা বুঝতে পারছো? তার মানে এইভাবে তুমি প্রশ্নগুলো সলভ করতে পারবে। কথা তোমার এখন তোমার থাকতে পারে লেস দেন অর ইকুয়াল, এরপরে হচ্ছে গ্রেটার দেন থাকতে পারে, গ্রেটার দেন অর ইকুয়াল, এগুলো থাকতে পারে। পুরো সেম ভাবেই তুমি ম্যাথগুলো সলভ করবা। কথা বুঝতে পারছো? এটার ক্ষেত্রে জাস্ট একটু পার্থক্য আছে। কোনটার ক্ষেত্রে ভাই একটু বলে দেন? এই তোমার গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে একটু পার্থক্য আছে।
তোমার অর অথবা দিয়ে তুমি এটার মান যখন তুমি এটা সলভ যখন পাওয়া দেখবা অর অথবা ইউনিয়ন ফর্মুলা দিয়ে আমরা ডোমেন রেঞ্জের যে একটা ফর্মুলা শিখেছিলাম একটা দেখবা কোশ্চেনের মধ্যে যেটা অর দেখো যখন প্রশ্নে এটা থাকবে যে কোশ্চেনে অর এবং ইউনিয়ন থাকবে সেটাই হবে তার উত্তর। কথা বুঝতে পারছো? এটা তুমি সলভ করতে গেলেই জানবা। এখন আমরা চলে আসি সম্ভাবনা থেকে। দেখো সম্ভাবনা থেকে সম্ভাব্যতা এবং সম্ভাবনার যে তোমার যে টপিকটা আছে এই টপিকটা থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন হয়েছিল। কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে হয়েছিল। একটি বাস্তব সংখ্যা, আরেকটি হচ্ছে তোমার দ্বিপদী বিস্তৃতি, আরেকটি কোথায় থেকে আসছে, আরেকটি হচ্ছে ভাই তোমার সম্ভাব্যতা থেকে আসছে। এখন দেখো তোমাকে বলছে যে রহিমের অঙ্ক না পাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো একটা মানুষ অঙ্ক না পারার সম্ভাবনা কি 1, সে অঙ্ক না পারার সম্ভাবনা 1, তাহলে অঙ্কটি পারার সম্ভাবনা, তাহলে সে না পারার সম্ভাবনা মেইন সম্ভাবনা 1 এবং তাকে বলে দিচ্ছি একটি অঙ্ক না পারার সম্ভাবনা, তাহলে না পারার সম্ভাবনা 1 আর একটি অঙ্ক না পারার সম্ভাবনা 3/2, তাহলে 2/3 যদি করি তাহলে কি আমাদের অঙ্কটি পারার সম্ভাবনা চলে আসবে। কি চলে আসবে? অঙ্কটি পারার সম্ভাবনা, অঙ্কটি পারার সম্ভাবনা, অঙ্কটি পারার সম্ভাবনা, অঙ্কটি পারার সম্ভাব্যতা, অঙ্কটি পারার সম্ভাব্যতা। তাহলে 1 তাহলে এটা যদি আমরা লসাগু করি 3 - 2 তার মানে 1/2, তার মানে কি ভাই 1/2, তার মানে এটা কি হলো ভাই এটা 1/3 হলো। কত হলো এটা 1/3। কথা বুঝতে পারছো? কত হলো? অপশন সি। উত্তর সঠিক উত্তর কত ভাই? অপশন সি। তাহলে কথাটা বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে। দেখো একটি অঙ্ক না পারা, তাহলে মুড তুমি দেখো তোমার জীবনে না পারার সম্ভাবতা কি? না পারার সম্ভাবতা 1, সে যদি একটি অঙ্ক না পারে এরকম তাহলে সে অঙ্কটি পারার, তাহলে 1 থেকে যদি তোমার একটি অঙ্ক না পারার সম্ভাবনা বাদ দাও তাহলে পারার সম্ভাবনাটা চলে আসবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন বলছে দেখো প্রশ্নটা কি বলছে যে 4 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি সংখ্যা নিলে সেটি 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা। তাহলে আমি দেখি 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কি। তাহলে 4 থেকে তোমার 15 পর্যন্ত সংখ্যা হচ্ছে মোট 12টি, এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 4টি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা, তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা তার মানে কত হবে? 4/12, তার মানে 1/3। তাহলে 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাব্যতা যদি 3 দ্বারা বিভাজ্য না হওয়ার কি ভাই না হওয়ার সম্ভাব্যতা আসলে জাস্ট 1 - 1/3 যা হবে তার থেকে বাদ দিবে, তার মানে 2/3। রেজাল্টটা কত আসবে ভাই? 2/3। রেজাল্টটা কত আসবে? 2/3। কথা বুঝতে পারছো? রেজাল্ট কত হবে? 2/3। এইভাবেই তোমার প্রশ্নগুলো আসবে, এখন দেখো তোমাকে বলছে প্রান্তিক সংখ্যাদের অন্তর্ভুক্ত না করে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ইচ্ছামতো কি ভাই ইচ্ছামতো যে কোনো একটি নির্বাচন করলে তার মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তার মানে তোমার 20 থেকে 40 এর মধ্যে মোট সংখ্যা কয়টি? 21 থেকে 39 এর মধ্যে মোট সংখ্যা হচ্ছে 19টি। কতটি ভাই? 19টি। মোট সংখ্যা কয়টি? 19টি। 21 থেকে তোমাকে 20 থেকে 40 এর কি বলছে তাদের মধ্যে বলছে, এই কথা মনে রাখো। কি বলছে? মধ্যে বললে তুমি 20 গণবা না, তুমি 40 গণবা না। তাহলে 21 থেকে 39 পর্যন্ত সংখ্যা হচ্ছে 19টি। আচ্ছা, এখন এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কি ভাই? এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। কি কি ভাই? মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তাহলে কি ভাই বলো তো? মৌলিক সংখ্যা 4টি বলো তো? 23, 29, 31, 37। এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা। এই 4টি কি ভাইয়া? এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে তোমার কি বলছে যে তোমার ইচ্ছা মতো যে কোনো একটিকে নির্বাচন করলে তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা, তাহলে যে কোনো একটিকে নির্বাচন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা 4/19। কত হবে ভাইয়া? 4/19। কথা বুঝতে পারছো? কত হবে? 4/19। তার মানে মোট কতগুলো সংখ্যা আছে আর মোট মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে তোমার পেয়ে যাবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে খেয়াল করো, তোমাকে বলছে 3টি সমরূপ মুদ্রাকে, তাহলে মুদ্রার নিক্ষেপ 3টি সমরূপ মুদ্রাকে নিক্ষেপ করা হলো প্রতিবার, তাহলে 3টি যতটি সমরূপ সংখ্যায় হোক না কেন, তাহলে তার মোট ফলাফল পেতে হলে তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে কতটি ভাইয়া? 2 টু দি পাওয়ার কিউব। মোট হচ্ছে 8টি। আচ্ছা, মোট কতটি ভাই? 8টি। এখন দেখো প্রতিবার 2টি হ্যাক করে কি ভাই? প্রতিবার 2টি হ্যাক পাওয়ার সম্ভাবনা। তাহলে তোমাকে হ্যাক পেতে হবে কতবার? h পেতে হবে কতবার? প্রতিবার 2টি। প্রতিবার কয়টি? 2টি। তাহলে আমার মোট ফলাফল কয়টি? মোট ফলাফল 8 আর আমার অনুকূল ফলাফল 2, তাহলে কত? 2/8। তাহলে রেজাল্ট হবে কত? 2/8। কথা বুঝতে পারছো? এখন যদি টেল পাওয়ার সম্ভাবনা, দুইবার টেল পাওয়ার সম্ভাবনা, এর যদি টেল বলতো
তাহলে এটা যদি 12 বলতো সেক্ষেত্রে সেরকম কি হতো ভাইয়া 2/80 হতো। কথা বুঝতে পারছো? কত হতো ভাইয়া 2/80 হতো। তার মানে তোমাকে এইভাবে সম্ভাব্যতাটা বের করতে হবে, তোমাকে এইভাবেই সম্ভাব্যতা বের করতে হবে। এখন তোমাকে বলছে দেখো যে একটি পাত্রে কি ভাই, একটি পাত্রে 4টি সাদা বল এবং 4টি লাল বল আছে। কি ভাই 4টি সাদা বল এবং হচ্ছে কয়টি 4টি লাল বল আছে। পাত্র থেকে 2টি বল পুনঃস্থাপন ছাড়া, মানে কি 2টা বল, একটা বল তুমি নিচে নিয়ে রাখছো এরকম না, 2টি বল পুনঃস্থাপন ছাড়া নেওয়া হলে তাহলে সাদা পাওয়ার সম্ভাবনা, কি পাওয়ার, সাদা পাওয়ার সম্ভাবনা। তাহলে এটা একদম একদম পানির মতো ক্লিয়ার। মোট বল কয়টি? মোট বল হচ্ছে 9টি। তাহলে তার মধ্যে সাদা পাওয়ার সম্ভাবনা কত? মোট বল 9টি, তাদের মধ্যে সাদা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9, এটা সাদা পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখন তার মধ্যে তুমি একটা সাদা বল হাতে নিছো, কয়টা বল হাতে নিছো? একটা সাদা বল হাতে নিছো। তাহলে একটা সাদা বল নিয়ে নিছো, কয়টি বল? একটা সাদা বল নিয়ে নিছো। তাহলে তোমার বাকি আর বল আছে কয়টা? 8টি। 8টির মধ্যে 2টি বল পুনঃস্থাপন ছাড়াই তোমার মোট বল থাকবে কয়টি? তোমার মোট বল থাকবে কয়টি? তুমি একটি নিয়ে নিলে তোমার মোট বল থাকবে 8টি। আচ্ছা ওকে, এটা মেনে নিলাম 8টি। তার মানে তোমার আর বল আছে, তোমার লালের মধ্যে তোমার আর এক্সট্রা বল আছে কয়টি? 4টি। কি বল? লাল বল। তাহলে এই 4টা লাল বল 8টার মধ্যে তোমার সম্পর্ক গ্রহণ করবে, 8টার মধ্যে সম্পর্ক গ্রহণ করবে। কথা না বুঝলে আমি আবার বলি, তোমার মোট বল আছে কয়টি? তোমার মোট বল আছে 9টি, তার মানে 9টি। তাহলে 9টির মধ্যে তোমার সাদা হওয়ার সম্ভাবনা কয়টি? 9টির মধ্যে তুমি নিশ্চয় এই 5টা সাদা বল আছে, তুমি যে কোনো 5টা বল নিয়ে নিছো। আচ্ছা 5টা। আচ্ছা বল দই সাদা, মানে কি তাদের মধ্যে 2টা বল সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এর মধ্যে 9টার মধ্যে তো একটা চলে গেছে, তাহলে আর বল আছে কয়টি? বল আছে কয়টি? বল আছে 8টি। তাহলে 8টির মধ্যে যে কোনো 4টি হতে পারবে, যে কোনো কয়টি হতে পারবে? 4টি। তাহলে উপরে হবে 4টি, তার মানে কাটলে 1/2, তার মানে কত? 5/18। কত হবে ভাই? 5/18। কথা বুঝতে পারছো? কত হবে? 5/18। এই হচ্ছে রেজাল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 এর রেজাল্ট এরকম ছিল। ডিইউ 25-26 তোমার একটা ম্যাথ আসছে এরকম, বলে সেম রেজাল্টও এটাই ছিল। কথা বুঝতে পারছো? এই ম্যাথটা এরকম ম্যাথ একটা আসছিল। এখন দেখো তোমার মোট টাস্ক কয়টি? টাস্ক হচ্ছে 52টি। টাস্ক হচ্ছে কয়টি? 52টি। তার মধ্যে রাজা কয়টি? তার মধ্যে রাজা হচ্ছে কয়টি? 4টি। তার মধ্যে রাজা কয়টি? 4টি। এবং প্রতিটা কাঠ 13টা করে, তাহলে হরতন কতটি হবে? প্রতিটা কাঠ 13টা করে আছে, হরতন কয়টি হবে? হরতন হবে 13টি। এখন দেখো তো হরতন আছে 13টি, এর মধ্যে হরতনের মধ্যে কিন্তু একটা রাজা আছে। হরতনের মধ্যে একটা কে আছে? রাজা আছে। কে আছে? একটা রাজা আছে। থামো, এখন আমরা বুঝাই যে এক প্যাকেট তাস হতে একটি তাস টানলে ওহা হরতন বা মানে কি যুগ, বা মানে কি বুঝাইছে? যুগ বুঝাইছে, রাজা। তাহলে তাহলে রাজা, তাহলে হরতন 13টি, এর মধ্যে রাজা আছে 13, তাহলে প্লাস, তাহলে এই 4টার মধ্যে একটা তো চলে গেছে, একটা তো হরতনের মধ্যে চলে গেছে একবার নিচে, তাহলে বাকি আছে কয়টি? 3টি। মোট কতটি হরতন বা রাজা হওয়ার সম্ভাবনা কতটি? 16। কতটি? 16টি। তাহলে মোট তাস কতটি? মোট তাস 52টি। তাহলে এটার ঘটনা কত? 16। তাহলে কত? তোমার 4 4 16 আর 4 13 52। এই হচ্ছে উত্তর। কথা বুঝতে পারছো? এই হচ্ছে উত্তর। এখন তোমাকে বলতে পারে, তোমাকে মোট রাজা বলতে পারে, তাহলে যদি শুধু মোট রাজা হইতো তাহলে সেটা কত হইতো? 4/52 হতো। কি হতো? 4/52। এটা শুধু হরতন বলতো তাহলে 13/52 হতো। কত হতো? 13/52 হতো। এরকম ভাবে তোমাকে আলাদা আলাদা বলবে, বলে তোমার হচ্ছে মানগুলো বের করতে হবে, বা একসাথে বলে বা বললে যোগ। কথা বুঝতে পারছো? যোগ করবা, যোগ করে তুমি ক্যালকুলেশনগুলো করবা। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমাকে বলো, দেখো এখন দ্বিপদী বিস্তৃতি চলে আসছে, তাহলে তুমি দেখো a প্লাস এক্স, কি ভাইয়া তোমার হচ্ছে a প্লাস এক্স টু দি পাওয়ার কি? এক্স টু দি পাওয়ার n এর r প্লাস 1 তম পদ, কি ভাইয়া? r প্লাস 1 তম পদ সমান 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 কি হবে বলো তো? NCR, কি ভাই? NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। এটা হচ্ছে তোমার মেইন ফর্মুলা। এটা কি ভাই? তোমার মেইন ফর্মুলা। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার হয়ে যাবে, তাহলে তোমার ক্যালকুলেশন একদম সহজ। তাহলে তোমার পরীক্ষায় আসছে a টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে 5 তম পদ। 5 তম পদ মানে কি ভাই? 4 প্লাস 1 তম পদ। কি ভাই? 4 প্লাস 1 তম পদ। তাহলে 6c কত? 4, 6c 4 ইনটু a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 6 মাইনাস 4 ইনটু x টু দি পাওয়ার কত? 4x টু দি পাওয়ার 4। তাহলে 6c4 ইনটু a স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে তার রেজাল্ট। এটা হচ্ছে কি ভাই? তার রেজাল্ট। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তার রেজাল্ট। আমরা তো ফর্মুলা সবাই জানছি। এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখলে তোমার হবে, আর কিচ্ছু লাগবে না ভাই, আর কিচ্ছু লাগবে না, সকল মেথডে দিয়ে হবে। এখন তোমাকে বলছে নবম পদ কত? কততম পদ কত? নবম পদ কত? তাহলে নবম পদ তোমার কত হচ্ছে? 8 প্লাস 1 তম পদ। কি ভাই? 8 প্লাস 1 তম পদ। তাহলে তুমি দেখো 12c8 2x টু দি পাওয়ার কত? 4
12 থেকে 8 বাদ দিলে 4 ইন্টু -3y টু দি পাওয়ার কত 8, -3y টু দি পাওয়ার কত 8। কথা বুঝতে পারছো? এখন তোমাকে বলছে সিমিলার মানে নবম পদের সহগ কত, কি বলছে সহগ যখন বলবে তখন তোমার x y সব বাদ চলে যাবে। তাহলে 12c কত 8, 12c 8 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে ভাই বলো তো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3 টু দি পাওয়ার 8, কি ভাই -3 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে তার সহগ, এটা হচ্ছে কি তার সহগ, এটা হচ্ছে পদ, এ হচ্ছে পদ, কি ভাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পদ। পদে x y যা আছে সব থাকবে, কিন্তু যখন সহগ বলবে তখন x y থাকবে না আর কি। কথা বুঝতে পারছো? যখন সহগ বলবে তখন x y থাকবে না। এরপরে তুমি খেয়াল করো, তোমাকে বলছে যে নবম পদের x এর সহগ, কার সহগ ভাই x এর সহগ, কার সহগ ভাই x এর সহগ যখন বলবে তখন x থাকবে না। তার মানে কি 12c, কি ভাই হবে 12c 8 ইনটু 2 টু দি পাওয়ার কত 4 ইনটু কত 2 টু দি পাওয়ার 4 -3y টু দি পাওয়ার কত 8, 3y টু দি পাওয়ার 8 এটা হবে। কথা বুঝতে পারছো? -3y টু দি পাওয়ার 8। আবার যখন তোমাকে কি বলছে y এর সহগ, নবম পদের কার সহগ ভাই নবম পদের y এর সহগ, যখন y বলবে তখন কে থাকবে না, y অনুপস্থিত থাকবে, কে থাকবে y অনুপস্থিত থাকবে। তাহলে 12c কি ভাই 12c কি হবে বলো তো, 12c 8 এরপর হচ্ছে 2x টু দি পাওয়ার কত 2x টু দি পাওয়ার 4 -3 টু দি পাওয়ার 8, কি ভাই -3 টু দি পাওয়ার 8। একদম সহজ, কি ভাই এগুলো একদম সহজ, পানির মতো সহজ। তার মানে প্রত্যেকটা পদের আলাদা আলাদা পদের সহগ যেভাবে তোমাকে বের করতে বলে, একটা ম্যাথ দিয়ে তোমাকে আমি সবগুলো দেখিয়ে দিয়েছি, একটা ম্যাথ দিয়ে তোমাকে সবগুলো দেখিয়ে দিয়েছি। এখন দেখো তোমাকে বলছে এই বিন্যাস সমাবেশে আমি ম্যাথটা দেখাইছি, তাহলে r প্লাস r এবং r প্লাস 4 তম পদের সহগ হলে r এর মান কত। তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, তাহলে তোমাকে এটার যদি r তম পদ আমরা বের করতে চাই, তাহলে এটা হবে r - 1 আর এটা হবে r + 3, কারণ আমরা জানি এক কম থাকে সব সময়, কি থাকে এক কম থাকে। তাহলে সেই ক্ষেত্রে এটা r + 3 তম পদ, r + 3 তম পদ। তাহলে 20c r - 1 তম পদ সমান 20c r + 3 তম পদ, কি ভাই r + 3 তম পদ। এখন আমরা একটা নোট জানি, আমরা কি নোট জানি ভাই দেখো তো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ncx সমান ncy সমান, যদি দুটো সমান থাকে তাহলে x + y সমান কত n, x + y সমান কত n, x + y সমান কত n। কথা বুঝতে পারছো? x + y সমান কত n, x + y সমান কত ভাই x + y সমান n। তাহলে এটাতে আমরা লিখতে পারি 20 সমান r - 1 + r + 3। তার মানে 2r + 2 সমান কত 20। তাহলে 2r সমান কত ভাই বলো তো, 2r সমান কত 18, এটা হচ্ছে 20, 2r সমান 18। তাহলে সুতরাং r সমান 9, r সমান কত 9, r এর মান আমরা কত পাইছি 9 পাইছি, r এর মান কত পাইছি 9 পাইছি। দ্যাট এরকম করে তোমার ম্যাথগুলো তোমার পরীক্ষা আসতে পারে, এরকম ফর্মুলা দিয়ে তোমার বিন্যাস সমাবেশ আসতে পারে, তোমার হচ্ছে এরকম দ্বিপদী বিস্তৃত চলে আসতে পারে। এখন তোমাকে মধ্যপদ বের করতে বলছে, তাহলে তুমি মধ্যপদ কিভাবে বের করো? মধ্যপদ যদি জোড় হয় কি হয়, মধ্যপদ যদি জোড় হয় সেই ক্ষেত্রে n/2 + 1 তম পদ, 1 তম পদ হবে। কথা বুঝতে পারছো? 1 তম পদ। যদি বিজোড় হয় কি হয়, বিজোড় হয় সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া, বিজোড় হলে সেই ক্ষেত্রে কি হবে n ± 1/2 + 1 তম পদ। কথা বুঝতে পারছো? 1 তম পদ এবং সর্বোচ্চ পদকে মধ্যপদে বলে আর কি। আচ্ছা এখন তোমার কি একটা জোড় আইছে, কি আসছে তাহলে 12, তার মানে কি তোমার জোড় কি ভাই, তার মানে কি জোড়, তাহলে কি হবে 12 + 2 + 1 তার মানে 6 + 1 তম পদ। তাহলে 12c6 ইনটু কি ভাই 12c6 ইনটু 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার কত 6 ইনটু -3 টু দি পাওয়ার y টু দি পাওয়ার কত 3 টু দি পাওয়ার y টু দি পাওয়ার 6। যদি এটা সহগ বলে কি বলে, সহগ বলে, তাহলে সেই ক্ষেত্রে 12c6 2 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6। যেহেতু জোড় আছে তাহলে তোমার অবশ্যই কি জোড় সংখ্যা হলে মাইনাস চলে যাবে, মাইনাস কি হয়ে যাবে চলে যাবে। এই জিনিসগুলো একদমই নরমাল। কথা বুঝতে পারছো? এরকম এটা তোমার মধ্যপদের সহগ বলছে, কি বলছে মধ্যপদের সহগ। তাহলে তুমি এটা একটু খেয়াল করো ভাই, এটা a - b² এর সূত্র। তার মানে এটা দাঁড়াইলো x - 1/x টু দি পাওয়ার কত 12। তাহলে 12 কি 12/2 কি ভাই 12/2 + 1 তম পদ, তার মানে 6 + 1 তম, আর তার মানে 7 তম পদ আর কি, 7 তম পদ। কততম পদ যদি আসে 7 তম পদ। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ডিইউতে আসছিল, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় আবার ডিইউতে এরকম একটা আসছিল, ডিইউতে। কথা বুঝতে পারছো? ডিইউতে এরকম একটা তোমার ম্যাথ আসছিল। এখন যদি তুমি একটু খেয়াল করবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে এত পদের সহগ কত বলছে, তাহলে 12c কত হবে 12c6 ইনটু 1 টু দি পাওয়ার কত 1 টু দি পাওয়ার 6 ইনটু -1 টু দি পাওয়ার 6। তার মানে এটার উত্তর কত হবে 12c6, এর উত্তর কত হবে 12c6।
6 কথা বুঝতে পারছেন? উত্তর কত? 12C 6। এখন মধ্যপদের কি বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 প্রশ্ন, মধ্যপদটি কত হবে? কি হবে? মধ্যপদটি কত হবে? তার মানে এটা হচ্ছে জোর মানে কত? 16 ভাগ 2, তার মানে 8 + 1 তম পদ। কি ভাই? 8 + 1 তম পদ। তাহলে এটা নবম পদ। এখন নবম পদ, তাহলে আমার তোমার আর এর মানটা কত? 8। তাহলে 16 C8 × 1 to the power 8 × -1 to the power 8, তাহলে তাহলে 16C8। কি ভাই? 16C8, তাহলে এর মানটা হচ্ছে 12870। কত হচ্ছে? 12870। কথা বুঝতে পারছেন? মান হচ্ছে 12870 হবে, তার রেজাল্ট কত হবে? 12870। এরপর দেখো, তোমাকে বলছে এর মধ্যপদ কোনটি? কি বলছে ভাই? এর মধ্যপদ কোনটি? তাহলে যদি তুমি এর মধ্যপদ বের করো, তাহলে 6 ভাগ 2, তার মানে কত? 3 + 1 তম পদ। কি ভাই? 3 + 1 তম পদ। তাহলে তুমি খেয়াল করো, 6C কত? 6C3 × 1 to the power কত? 1 to the power তোমার 3 × -1 to the power 3। আচ্ছা, এখন যদি তুমি দেখো একটা মধ্যপদ কোনটি, তাহলে এটা চতুর্থ পদ। কত? 4 পদ হচ্ছে কি? চতুর্থ পদ হচ্ছে এর মধ্যপদ। কথা বুঝতে পারছো? চতুর্থ পদ হচ্ছে, চতুর্থ পদটা কি? এর মধ্যপদ হচ্ছে। কথা বুঝতে পারছো? যদি এর মানটা আসে, তাহলে এর মানটা এইভাবে চলে আসবে। কথা বুঝতে পারছো? এর মান কি? এইভাবে একদম চলে আসবে। এটা হচ্ছে তাহলে এর মানটা 654 × 1 × 2 × 3, তাহলে মানটাও চলে আসে 4 × 5 = 20। কথা বুঝতে পারছো? মানটাও কত চলে আসে? 4 × 5 = 20 চলে আসে। তাহলে চতুর্থতম পদ আর মানটা কত চলে আসে? 4 × 5 = 20 চলে আসে। কথা বুঝতে পারছো? তাহলে 3 × 2 = 4 × 5 = 20। আচ্ছা, এরপরে তোমাকে বলছে x বর্জিত পদ। কি বর্জিত পদ ভাই? দেখো তোমার x বর্জিত পদ। কি বর্জিত পদ ভাই? x বর্জিত পদ। তাহলে তোমার যদি x বর্জিত পদ আসে, তাহলে এগুলা তুমি কি করবে? x বর্জিত পদ মানে x এর ভ্যালুটা 0। কি ভাই? x এর ভ্যালুটা 0। x এর ভ্যালু কি? 0। এখন হচ্ছে তুমি r এর মানটা বের করো। এরকম যদি ফরম্যাট, r এর মানটা বের করার একটা ফর্মুলা হচ্ছে, r এর মান কিভাবে বের করবে? যদি তোমার a to the power p plus x to the power q হয়। কি ভাই? আবার তোমার এরকম হইতে পারে x to the power p plus x to the power q into to the power n, তাহলে r তম পদ। তাহলে r সমান x to the power z। যদি x to the power z বলে, তাহলে r সমান np minus কি ভাইয়া? np minus z, np minus z, p minus q। কি ভাই? p minus q, np minus z, p minus q। তাহলে তোমার এর মানটা, তাহলে তোমার এর r এর মানটা কত? এর r এর মানটা mp, তাহলে তোমার হচ্ছে r কত? 8 × এটা হচ্ছে 1 মাইনাস x বর্জিত মানে x to the power 0, তার মানে 0। এরপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, তাহলে 1 + 1, তার মানে কত হচ্ছে? 8 বা 2 × কত হচ্ছে? 4 হচ্ছে। কত হচ্ছে ভাই? 4 হচ্ছে। কথা বুঝতে পারছো? কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে তোমার মানটা কি দাঁড়াইলো? তুমি একটু খেয়াল করো, তোমার মানটা দাঁড়াইলো এই জায়গায়, তোমার মানটা হচ্ছে তোমার দাঁড়াইলো 8c। কি ভাই? 8c কত ভাই? দেখো তো, তোমার 8c 4 × 2 to the power 4 × 1/8 to the power কত? 1/8 to the power 4। তাহলে তুমি এই জায়গায় কত? 8c4 তুমি যদি বের করো, দেখো 8 × 7 × 6 × 5 1 2 3 4। তার মানে তুমি যদি ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশনটা করো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6, তাহলে 5 দুগুণে 10, 7 10 কত? 70। তার মানে এটা দাঁড়াইলো 70। কত দাঁড়াইলো? 70 × 2 to the power 4, আর এটা কিউব 3 4 12। এটা হচ্ছে 2 to the power 4 × 2 to the power 12। কত ভাই? 2 to the power 12। তাহলে কাটাকাটি করলে উপরে থাকে 70, এই জায়গায় থাকে 2 to the power 8। কত ভাইয়া? তোমার 2 to the power 8, তার মানে 35 2 to the power 7 হচ্ছে 128। তাহলে 35/128 কত হবে? 35/128। 35 কত হয়? 128। 35 কত হয়? 128। এরপরে তোমার হচ্ছে এরকম তোমার যদি এরকম সর্বশেষ, তোমার এইগুলা লেস ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না। যদি তোমার সর্বশেষ এরকম সহগ থাকে 1 - x to the power ইনভার্স 2 এর যদি থাকে, তাহলে 1 + 2x + 3x² + 4x³ + 5 x to the power 4 + 7
x টু দি পাওয়ার 6x টু দি পাওয়ার 5 প্লাস 7x টু দি পাওয়ার 6 এরকম করতে করতে যায় আর কি। তার মানে এই জায়গায় তুমি দেখতেছো যে পাওয়ারের চেয়ে সহগ কি এক বেশি, পাওয়ারের চেয়ে কি সহগ এক বেশি। তাহলে এত বিস্তৃত সহগ কত, কি ভাই এত বিস্তৃত সহগ কত, পাওয়ার কত 10, তাহলে এর সহগ হবে 11, এর সহগ কত হবে, এর সহগ হবে 11, এর সহগ কত হবে 11, কথা বুঝতে পারছো, সহগ হবে কত 11, তার চেয়ে বেশি। তাহলে সিমিলারলি ভাবে এটার কত পাওয়ার 10, তার এর সহগ কত হওয়ার ছিল 11 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে কত 10, হবে কত 10। এন্ড কেন 10 হবে, ওই যে একটা x তোমার সামনে আছে, একটা x তোমার কি সামনে আছে, তার মানে তার সহগ হবে 10, তার মানে কি তার সহগ হবে 10। তোমার এই জিনিসগুলো একটা x কি সামনে আছে, তাহলে তোমার একটা x গুণ করে দিলে তাহলে বেড়ে যাবে, তাহলে তার সহগ কত হবে 10 হবে, কথা বোঝাতে পারছো, কত হবে 10 হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে যদি তোমরা বুঝো, দেখো এটার সাথে যদি আমি একটা x গুণ করে দিই, তাহলে এটা এই একটা যদি x গুণ করে দিই, জাস্ট এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, একটা তাহলে এটা হবে x, এটা হবে x স্কয়ার, তাহলে সবগুলো মিলে যাচ্ছে তাই না, সবগুলো মিলে যাচ্ছে, তাহলে সব কত হবে এরকম ভাবে হবে। আশা করছি তোমরা সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। সো তোমাদের কোনো টেনশন নাই, তোমরা যদি এই ভিডিওটি ভালোভাবে ক্লিয়ার করতে পারো, একবার মনোযোগ দিয়ে A to Z শেষ করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে সেকেন্ড পার্টের এক্সট্রা সিলেবাস থেকে কোনো টেনশন করতে হবে না, এবং তুমি ভালো করবে এই বিষয়ে আমি শতভাগ বিশ্বাস করি, এবং এই জায়গাতে কমন পড়বে এর 100% গ্যারান্টি আমি দিচ্ছি। সো মনোযোগ দিয়ে তোমরা এটা শেষ করো, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে বিজয়। আসসালামু আলাইকুম।